রাস্তা হারিয়ে গেলাম নাকি বনের ভিতরে? অন্য কিছু ভয় পাই না, উল্টাপাল্টা রাস্তায় গেলে। আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে ব্যাস রিভার স্টেট ফরেস্টে। আমরা সামারের প্রথম ক্যাম্পিং। আর ইউ এক্সাইটেড? Not too much work. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি নিউ জার্সি থেকে। আমরা আমাদের ক্যাম্পিংয়ের জন্য মাছের দোকানে এসেছি মাছ কিনতে। এই দোকানে পেঁপে মনে হলো সবচেয়ে বেশি দাম। এক একটা পেঁপের দাম $13, মানে $2 পার পাউন্ড হলে এটার দাম $13। বাংলাদেশ টাকা কত আসে? কর্ন ছিল এক সময় এত সস্তা, এক একটা কর্ন ছিল 10 পয়সা করে, এখন সেটা হয়ে গেছে 60 পয়সা। মাত্র 2 বছরের মধ্যেই 10 পয়সার সেন্ট, 10 পয়সার কর্ন 60 পয়সা, 6 গুণ বেড়ে গেছে কর্নের দাম। No, just take the small one. আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি মাত্র 2 রাতের জন্যে। আজ যাব, রাতে থাকবো, কাল রাত থাকবো, পরশু দিন চলে আসব। তার জন্য এই জিনিস অনেক বেশি মনে হচ্ছে, আসলে অনেক বেশি। আমি গেলে শুধু একটা ব্যাকপ্যাক আমার 1 সপ্তাহ চলে যাবে। আসলে ওয়াইফ নিয়ে গেলে, বাচ্চারা সাথে গেলে আপনার জিনিস অনেক বেশি লাগে, আর তখন কমফোর্ট খুঁজে তারা, তো কাজেই বউর সাথে গেলে অনেক বেশি জিনিস নিতে হয়। তো যাই হোক, 2 দিনে যাওয়া আর 1 সপ্তাহের জন্য যাওয়া পরিশ্রম একই, কারণ সেই প্যাক আনপ্যাক এগুলো প্রচুর পরিশ্রমের কাজ। ও থ্যাংক ইউ আমার জন্য। এটা কি জবা ফুল? জবা ফুলের শরবত, একটা মেক্সিকান ড্রিঙ্ক, স্বাধীন বানিয়েছে, আগোয়া হামাইকা। আলহামদুলিল্লাহ, এই গরমে খুবই রিফ্রেশিং। আপনাদের প্রশ্ন যে আমাদের গাড়িতে ঢাকা লেখা কেন? আমেরিকাতে এক্সট্রা ফি দিয়ে আপনি আপনার নিজের পছন্দের লাইসেন্স প্লেট নিতে পারেন। ঝকঝকে সুন্দর একদিন আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে, আর অনেক গরম, প্রচণ্ড গরম। ক্যাম্পিংয়ের সবচেয়ে কঠিন অংশ হলো প্যাকিং আর আনপ্যাকিং। তো তারপর যার পর দেখা যাবে লবণ আনা হয় নাই, তেল আনা হয় নাই, মরিচ আনা হয় নাই, কত কিছু মিসিং, এটা হয়। তো যাই হোক, এটাই ক্যাম্পিংয়ের ফান। আর এখন এই লোড করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর ফাইনালি লোড করে আমরা রওনা হলাম। এখানে আমরা একটা লিন্টু ভাড়া নিয়েছি, এটা ভাড়া 2 রাতের জন্য $70। আর
তো যাই হোক, আমরা যাচ্ছি, স্বাধীন আমাদের সাথে পরে জয়েন করবে। আর বিজয় মেবি স্টপ বাই, স্বাধীনের বউ সেও বিজি, সো উই আর নট শিওর অ্যাবাউট দ্যাম। যাই হোক, আমরা রওনা হয়ে গেলাম, ইনশাল্লাহ উইল হ্যাভ ফান। আমাদের বাসা থেকে আমরা যেখানে ক্যাম্প করতে যাই, ব্যাস রিভার স্টেট ফরেস্ট, প্রায় 25-30 মিনিট লাগে। এখানে রিজার্ভেশন দিয়ে যেতে হয়। যদি রিজার্ভেশন না দিয়ে যান তাহলে আপনি ক্যাম্পিং করতে পারবেন, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আপনি পাবেন কোনো জায়গা। গতকাল হঠাৎ করে আকাশ কালো করে প্রচণ্ড ঝড় হয়েছিল, এবং গতকাল কি প্রথম আমাদের সামারে সত্যিকারের গরম পড়েছে। কিন্তু আজ যেমন গরম তেমন হিউমিড, একেবারে আরেক বাংলাদেশ। সামার আমাদের এখানে বাংলাদেশের মতোই গরম পড়ে। আজকাল বাংলাদেশে ক্যাম্পিং বেশ ভালো একটা হবে, অনেকেই যায় ক্যাম্পিংয়ে। কিন্তু যেভাবে বাংলাদেশে ক্যাম্পিংয়ে যায়, আমি যতটুকু দেখেছি সেটা হলো কোনো একটা নদীর পাড়ে অথবা কোনো এক জায়গায় 50-60-100টা টেন্ট একসাথে তাঁবু করে তারপর সেখানে ক্যাম্পিং করা হয়। এটা আমি যতটুকু জানি, একটু বিরং। কিন্তু সেখানে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট যে ইম্প্যাক্ট, সেটা খেয়াল রাখতে হবে। কারণ বাথরুম, তারপরে আমরা যে খাবার দাবার অথবা প্যাকেজ নিয়ে যাই সেগুলো ঠিক মতো ফেলা হচ্ছে কি না, চিপসের প্যাকেট হোক, প্লাস্টিকের বটল হোক, যাই কিছু হোক, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর নাহলে ফিউচারে আমাদের ক্যাম্পিং করার কোনো জায়গা থাকবে না। আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা একেবারেই বনের ভিতরে, কিন্তু আমরা যখন যাবো দেখে কিন্তু মনে হবে না যে এটা বনের ভিতরে। নিউ জার্সির আরেক নাম হলো গার্ডেন স্টেট, এবং দেখে বুঝতে পারছেন সবুজ আর সবুজ চারিদিকে। কিন্তু উইন্টারে আবার চেহারা বদলে যায়, সব গাছ মরে যায় এখানে। শুধু এবার গ্রিনগুলো বেঁচে থাকে, আর সব মরে যায়। বলে দাও তাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অজস্র ভালোবাসায় ভরে থাকি। তোমার হাসির ঝর্ণা ধারায় আমার বুকের ব্যথা হারায়। তোমার চোখে চেয়ে দেখি এক জীবন, একসাথে বাঁচার লেখালেখি। গার্ডেন স্টেট পার্কওয়েতে আমরা নিচ্ছি এক্সিট 50। এটা নর্থ বাউন্ডের এক্সিট 50। অ্যাকচুয়ালি সাউথ বাউন্ডও মনে হয় এক্সিট 50 হবে। আমরা যাচ্ছি একটা ছোট শহর, একেবারে ছোট, মফস্বল শহরের মতোই ছোট একটা শহর দিয়ে যাচ্ছি আমরা এখন। এরপরে আবার শুরু হয়ে যাবে বন আর বন, এবং একেবারে ডিপ গ্রাম। এখন আমরা যাচ্ছি একদম গ্রামের ভিতর দিয়ে, দুপাশে অনেক দূরে দূরে এক একটা করে বাড়ি, আর মাঝখান দিয়ে এই রাস্তা। এটাই নিয়ে যাবে আমাদেরকে ব্যাস রিভার স্টেট ফরেস্টে। অ্যাকচুয়ালি আমরা ভিতরেই আছি, এটা সমস্তটাই একটা ওই বনের অংশ।
কি অসাধারণ সুন্দর ঝকঝকে একদিন, নীলাকাশে সাদা মেঘের বেলা, ট্রুলি বিউটিফুল। এই বনে প্রচুর হরিণ, অনেক হরিণ আছে এই বনে। তারপর টার্কি আছে, টার্কি মুরগি না কিন্তু, টার্কি শুধু টার্কি, এটাকে আবার সাথে মুরগি বলতে হয় না। তারপর বনমোরগ আছে, এরপর শিয়াল আছে, সাপ আছে। এর বাইরে বন বেড়াল থাকতে পারে, কিন্তু ভালুক আমাদের এলাকাতে নাই। একটু নর্থে গেলে নর্থ জার্সিতে ভালুক আছে, আমাদের সাউদার্ন সাইডে ভালুক নাই। এই তো আমরা এসে পৌঁছলাম ব্যাস রিভার স্টেট ফরেস্ট। নো সুইমিং, ওকে, এখনও লেক বন্ধ। তো এটা হলো অফিস, এখানে রেজিস্ট্রি করতে হয়। আপনি আগে থেকে রিজার্ভেশন দিয়ে আসবেন, তারপর এখানে এসে আপনার রেজিস্ট্রেশন একটা প্লাকার্ড দিবে, সেটা নিয়ে আপনি আপনার টেন্ট, যেখানে টেন্ট করবেন সেখানে লাগিয়ে রাখতে হবে, যেন যে রেঞ্জ আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের যে রেঞ্জার আছে, সে এসে দেখে ভেরিফাই করতে পারে যে আপনি এখানে ভ্যালিড, আপনি পে করে এসছেন থাকার জন্যে। রাতে ঠান্ডা পড়তে পারে, দিনে যদিও অনেক গরম, কিন্তু এখানে কাঠ কিনতে পাওয়া যায়। আপনি কত ডলার হবে, $8 কি $9 হবে, এক রাতের জন্য যথেষ্ট। সো এখানে অনেক কিছুই কেনার আছে অফিসের ভিতরে, আপনার সুভেনির টুভেনির, প্লাস এখানে দেয়ার ইজ এ ওয়ার্নিং অ্যাবাউট টিম্বার র্যাটল স্নেকস। এখানে সাপটা আছে এবং এটা পয়জনাস, এবং কিন্তু এটা প্রোটেক্টেড, এটাকে দেখলেও মারতে পারবেন না। এনিওয়ে, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন যাচ্ছি। ফর্মালিটি শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের লিন্টুতে, ক্যাম্প সাইটে। আবার অনেকে আপনার এরকম ট্রেলার নিয়ে আসে, এটাকে বলে আরভি বা রিক্রিয়েশনাল ভেহিকল, এটাতে করে মানুষ থাকে। আপনি এখানে এসে এটা নিয়েও থাকতে পারেন, তাহলে আর আপনার লিন্টু অথবা ক্যাবিন ভাড়া করতে হবে না, শুধু একটা স্পট ভাড়া করবেন। আমাদের কত চেনা, বছরের পর বছর এখানে আসছি আমরা, গত প্রায় 35 বছর ধরে আমরা এখানে ক্যাম্প করতে আসি। সবসময় একই জায়গায় কেন আসি? যাই আমরা মাঝে মধ্যে অন্য জায়গাতেও যাই। এর আগে যেমন পেনসিলভেনিয়াতে গিয়েছিলাম, রিটস গ্লেন নামালা মনে হয় এরকমই, রিকেটস গ্লেন স্টেট পার্কে গিয়েছিলাম। সেটা ছিল পাহাড়ের উপরে, সেটা অন্য ধরনের একটা এক্সপেরিয়েন্স। আর এখানে আসি কারণ এখানে লেকটা খুব সুন্দর, আর এই পরিবেশ আমাদের অনেক ভালো লাগে। অন্যান্য জায়গাগুলো এত সুন্দর না, আমাদের যে ব্যাস রিভারটা এত সুন্দর, অন্যগুলো কিন্তু এত সুন্দর না। কাজেই একটা সুন্দর জায়গা ছেড়ে কেন অন্য জায়গায় যাব আমরা? তারপরেও মাঝে মধ্যে একটু পরিবর্তনের জন্য, একটু ডিফারেন্ট কিছু দেখার জন্য যাই। কিন্তু এটা আমাদের অনেক পরিচিত, অনেক প্রিয়। ছোটোবেলা স্বাধীন বিজয় আমরা সবাই আসতাম, আমরা এক নাগারে 1 সপ্তাহের উপরও ক্যাম্পিং করতাম এখানে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্প সাইটটা
একদম বনের ভিতরে, মাঝখানে একটা লেক, আর লেকের চারিপাশে ক্যাম্প সাইট, ক্যাবিন আছে, লিন-টু আছে, টেন্ট আছে। আর লিন-টু হলো ছোট ছোট ক্যাবিন যেগুলো, সেগুলো হলো লিন-টু। এই যে এগুলি হলো লিন-টু, ছোট কাঠের শেডের মতো, কাঠের পাটাতন, সমস্তটাই কাঠের তৈরি। শুধু সুযোগ সুবিধার মধ্যে আছে একটা ফায়ার প্লেস। আপনি যদি অনেক বেশি ঠান্ডা হয়ে যান, তাহলে রাতে যদি বেশি ঠান্ডা পড়ে, তাহলে এখানে ফায়ার প্লেস জ্বালাতে পারবেন। তো আমরা এই জন্য কাঠ কিনলাম, যদিও ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম, তারপরও কিনেছি জাস্ট ইন কেস। বাইরে ঝকঝকে সুন্দর রোদেলা দিন, কিন্তু এখানে বনের ভিতরে এসে একেবারে মনে হচ্ছে আকাশ মেঘলা হয়ে গেছে, কারণ এত ঘন বন যে সূর্যের আলো ঠিক মতো এসে পড়ছে না। আমরা আমাদের ক্যাবিনে চলে এসেছি। উফ, একটা মানে কি বলে এটাকে, অনেক বড় ইঁদুরের মতো দেখতে, কিন্তু ইঁদুর না, দৌড়ে গেল। ক্রপার বলে এটাকে, কি জানি কি নাম। এখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়। চারিদিকে ঘন সবুজ বন, মাঝখানে ছোট্ট একটা ক্যাবিনে আমরা থাকব। কি অসাধারণ এই অভিজ্ঞতা। অন্যান্য ক্যাবিনগুলো বেশ দূরে দূরে, কিন্তু তারপরও দেখা যায় বনের ভিতর দিয়ে। বিশেষ করে রাতে যখন ফায়ার প্লেস চলে তখন, অথবা তারা যখন বারবিকিউ বানায়, অথবা তাদের ফায়ার পিট যখন জ্বালায়, যেটা হলো ফায়ার পিট, এখানে আমরা আগুন জ্বালাবো রাতে, তখন দেখা যায় দূর থেকে যে বনের ভিতর দিয়ে আগুনের শিখা দেখা যাচ্ছে। আর না হলে আপনি দেখবেন না যে কেউ আছে। কত কোয়াইট, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। কি সুখ। এই তো আগামী 2 দিনের জন্য এটা হলো আমাদের থাকার জায়গা, আমাদের বাসা, আমাদের বাড়ি। তো এটা হলো সেই ফায়ার প্লেস। একটা ধোঁয়াটে গন্ধ পাচ্ছি, আর ছাদের মতো কোনো ইনসুলেশন নাই, কিছু নেই, যার জন্য প্রচণ্ড ঠান্ডা পড়ে। যদি আর বনে তো ঠান্ডা পড়বেই। তো ঘরটা 2 জন, তার হাজব্যান্ড ওয়াইফ খুব আরামে থাকতে পারবে। এটা রুম দিয়ে গেছে যেন আপনি যাওয়ার সময় পরিষ্কার করে যেতে পারেন। একবার লোড করেছি, এখন আনলোড। আবার পরশুদিন লোড এবং আনলোড করতে হবে। এর প্রচুর র্যাকুন আছে এখানে। আমাদের জীবনে যখন প্রথম ক্যাম্পিংয়ে আসি, তখনও স্বাধীন বিজয় হয়নি। তো আমরা আমাদের খাবার টাবার সব বাইরে রেখে দিয়েছিলাম, পিনাট বাটার, তারপর একটা জারের ভিতর, তারপর ব্রেড। ভাবলাম যে জারের ভিতর থেকে কে খাবে। সকালে উঠে দেখি র্যাকুন, তাদের তো অনেক ধারালো নখ থাকে, সেটা দিয়ে একেবারে খুবলে প্লাস্টিকের যে বয়াম, সেটা ভেঙে ভিতরের সব জেলি পিনাট বাটার সব খেয়ে ফেলেছিল। রুটি টুটি সব শেষ, কিছুই ছিল না। বউকে যে হেল্প করতে হবে, নাহলে তো দিব একটা জাতা। মনের খোরাক ভালোই পোষাচ্ছে, কিন্তু এখন পেটের খোরাক, ক্ষুধা লেগে গেছে। লাঞ্চ টাইম হয়ে গেছে আরও 1 ঘন্টা আগে, এমন ক্ষুধা। তো এখন বাসা থেকে কিছু স্যান্ডউইচের প্রিপারেশন নিয়ে এসেছি। চিকেন ব্রেস্ট আগে থেকে একটু প্রিপেয়ার করে আনা, এখন গরম করে আমরা স্যান্ডউইচ বানিয়ে সেটা দিয়ে লাঞ্চ করব। আগে বলেছি স্বাধীন আসবে হয়তো সন্ধ্যার পর, তো তখন আমরা বারবিকিউ করব শুধু 2 জনের জন্য, একা একা আর গ্রিল করতে মন চায় নাই। নিজেদের আনা এই স্যান্ডউইচই আমাদের হয়ে যাবে। এটার মধ্যে আমরা কিছুই দিব না, এটা গ্রিল করা চিকেন স্যান্ডউইচ, চিকেন ব্রেস্ট। এখন এটাকে আমরা একটু লেটুস টমেটো আর ম্যানেজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো। একেবারে ধোয়া ওঠা। যেমন বলেছিলাম আসার সময় গাড়িতে যে লবণ ভুল হয়ে যাবে আনতে, তারপর তেল ফুরিয়ে যাবে অথবা আনার মনে থাকবে না। তো আমরা ম্যানেজ এবং চিজ 2টাই ভুলে গেছি আনতে। একা একা প্যাক করলে, প্ল্যান করলে যেটা হয় আর কি। কোঅপারেশন ছাড়া
লাইফ ডিফিকাল্ট। যাই হোক, আমাদের স্যান্ডউইচ, আমি এর মধ্যে ম্যানেজ নাই, তারপর চিজ নাই, তারপর অসাধারণ মজা। খুবই মজা খেতে। সিনেমাতে যেরকম দেখায় যে নায়ক বসে বসে টুংটাং করে গিটার বাজাচ্ছে, তারপর তার সামনে একজন শেফ, প্রফেশনাল শেফ হাঁসের মাংস আগুনে পোড়া দিচ্ছে, আহা কি সুন্দর রোমান্টিক একটা সিন। কিন্তু বাস্তবে কিন্তু ক্যাম্পিং সেরকম না। ক্যাম্পিং প্রচণ্ড খাটনির, অনেক পরিশ্রমের, নিজের কাজ। বাসায় খুব একটা কথা আছে না বাংলায়, আরামে থাকতে ভূতে কেলায়। হ্যাঁ, এটাই তো মনে হয় ফ্রেজটা। সুখে থাকলে ভূতে কেলায়, সুখে থাকতে ভূতে কেলায় যেটা হয়। আমরা যারা ক্যাম্পিংয়ে আসি আমাদের সেই অবস্থা। আমরা আরাম রেখে কষ্ট করতে এসছি, কষ্টেই সুখ খুঁজে পাই। এ হলো পানির ব্যবস্থা, ফ্রেশ ওয়াটার। এই পানি আপনি খেতে পারবেন, এটা সরাসরি মাটির নিচ থেকে চলে আসে। এটা পুশ করতে হবে, উপরে পুশ করতে হবে। তো এখানে গোসল করা এবং হাঁড়ি পাতিল ধোয়া নিষেধ। এখানে এনে যে বাংলাদেশি স্টাইলের ছাই দিয়ে, তারপর আপনার ডলা দিয়ে ধোয়া মোছা করবেন আপনার হাঁড়ি পাতিল, এগুলি কোনো কিছু করতে পারবেন না। আপনার ধোয়াধুয়ি যে আপনার নিজের ক্যাম্প সাইটে নিজের পানি নিয়ে তারপর সেখানে যে ধুতে হবে, আপনি এখানে ধুতে পারবেন না। আর গোসলের জন্য আলাদা জায়গা আছে, সেটা আমি পরে দেখাবো। আর যারা আপনারা আমার পুরনো ভিউয়ার তারা নিশ্চয়ই জানেন, কারণ এখানে আমরা প্রতি বছর বেশ কয়েকবার আসি এবং সবই ডিটেলস খোলামেলা করে দেখাই যেন আপনাদের সুবিধা হয়। আর যারা আসতে চান তারা সরাসরি নিউ জার্সি স্টেটের যে ক্যাম্প ওয়েবসাইট আছে, আউটডোর রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস, ওখানে গেলেই হবে। তখন আপনি সব ইনফরমেশন, কোথায় ভাড়া পাওয়া যায়, কত টাকা লাগে, সব জানতে পারবেন। কত কনভিনিয়েন্ট, একেবারে গাড়ি নিয়ে আপনি ক্যাম্প সাইটে পৌঁছে যেতে পারেন। অথচ আমরা কিন্তু একদম ডিপ বনে, গভীর বনে আমরা। এখন কি করব? এই যে গুছালাম, সব কিন্তু ঘরে নিয়ে রাখতে হবে। বাইরে যা থাকবে, পাখি অথবা পাখি না, সেটা র্যাকুন মোস্টলি, এসে সব নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। তো এখন এই যে একটু ধোয়াধুয়ি করব, এটাকে ধুয়ে ঘরে নিয়ে রেখে দিব। তারপর রেস্ট নেবো, একটু বাইরে হাঁটাহাঁটি করব। বিকেলে আমরা লেকের পাড়ে যাব, রিল্যাক্স করব কতক্ষণ, তারপর এসে আবার রাতের রান্না করতে হবে। এগুলো আমাদের আজকের দিনের প্ল্যান। আসলে আর সকাল থেকে অনেক ধকল গিয়েছে, যার জন্য আর সকালে অনেক কাজ ছিল। শুধু যে টেন্ট গুছানো অথবা ক্যাম্পিংয়ের জন্য তা না, আর অন্যান্য কাজও করতে হয়েছে। কাজে সেগুলো করে আর অনেক এনার্জি একটু শর্ট পড়ে গেছে। এই ঘাস, লতা পাতা এগুলো দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে, একটু পানি লাগে। আর এখানে ওই যে তেল সাবান দিয়ে, আমার সাবান দিয়ে, ছাই দিয়ে ডলারলি, এর কোনো প্রয়োজন নেই। এটা ক্যাম্পিং, এখানে আপনার একটু হবে, রাফ হবে, এটাই হলো ক্যাম্পিংয়ের সুখ, ক্যাম্পিংয়ের আনন্দ। তো আমরা এটা তো পরিষ্কার হয়ে গেল, পানি ফেলে দিলেই পরিষ্কার। এখন আমাদের আশেপাশে কি অন্য কোনো ধরনের ক্যাম্পিং নাই? আছে, একেবারে র ক্যাম্পিং। আমার এখান থেকেই 20 মিনিট, আধা ঘন্টা গাড়ি চালালে আপনি ক্যাম্প সাইটে যেতে পারবেন। সেখানে আপনার বাথরুম নাই, কিচ্ছু নাই, মাটি গর্ত করে আপনাকে কাজ সারতে হবে। তো সেখানে আমাদের বাংলাদেশি মেয়েদের, বাংলাদেশি বউদের নেওয়া যায় না। অ্যাকচুয়ালি ভুল বললাম, আমি মিট করেছি সেরকম কিছু বাঙালি মেয়েদের, বাংলাদেশি মেয়েদের, যারা ছেলেদের মতোই সমানভাবে সব কাজ করতে পারে। যেমন আমরা চিম্বুকে যখন গেলাম, বান্দরবান ইউনিভার্সিটির 2টা মেয়ে আমাদের সাথে ছিল, ওদের হাগামুতায় কোনো সমস্যা হয়নি। চিম্বুকের ভিডিও যারা দেখেন নাই, দেখে নেবেন, আমি শিওর আপনারা এনজয় করবেন। তারপর আমি আমেরিকা আছে বাংলাদেশি মেয়ে, এরকম 2-জনকে চিনি যারা এরকম একেবারে ওয়াইল্ড। তারা কোনো সমস্যা নাই, হাইকিং, ক্যাম্পিং, আপনার মাটি গর্ত করে কাজ সারতে যাওয়া, এটা কোনো ব্যাপারই না, সবই করতে পারে। তো এ ধরনের পার্টনার পাওয়া খুবই লাকি, কারণ ছেলেরাই অনেকে পারে না। সেখানে একটা মেয়ে এত কিছু করবে ছেলেদের সমানভাবে, সেটা তো আশা করাটা, আশা না করাই ভালো।
এখন যে স্যান্ডউইচটা খেলাম এত মজা লাগলো, এত মজার কথা বললাম, এটা কেমন? আপনার চিকেন ব্রেস্ট একটু থেতলে নিতে হবে অথবা একটু পাতলা করে কেটে নিতে হবে, কারণ চিকেন ব্রেস্টে তো এক সাইড এরকম মোটা থাকে, আরেক সাইড এইভাবে আস্তে চিকন হয়ে যায়। কাজে এমনভাবে কাটতে হবে যেন জিনিসটা ইভেন থাকে, অথবা এটাকে থেতলে তারপর একটা ব্রেস্টকে দিয়ে কেটে মাঝখানে 2-3টা স্যান্ডউইচ বানানো যায়। সেটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত পছন্দের উপর। যাই হোক, সেটাকে আমরা ওই কয়েক ক্লোভ গার্লিক একেবারে থেতলে পেস্ট করি নাই, একেবারে থেতলে অলিভ অয়েলে দিয়ে দিয়েছি, প্লাস রোজম্যারি। তো এই বেশি নাই, কয়েক 3টা জিনিস, একটু লবণ, এই সব দিয়ে চিকেন ব্রেস্টটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট। তারপর গ্রিল করেছি। অসাধারণ, এই যে কি স্বাদ, মুখে লেগে থাকার মতো। এত সিম্পল কিন্তু এত সুস্বাদু, অ্যামেজিং একটা ব্যাপার। ড্রাইভ করে যাওয়ার সময় দেখলাম এই ক্যাম্পিং স্পটে আরেকটি স্পট, যেটা সেখানে শিমুল ভাই এবং অন্যান্য সবাই তারা আসছে আপার ডার্বি, পেনসিলভেনিয়া থেকে। ভাই কেমন আছেন সবাই আপনারা? আপনার ভিডিও দেখে এখানে নাম্বার 7 অ্যাকচুয়ালি ফারুক ভাই নাম্বার 7-এ ভিডিও করে, সেই হিসেবে আমি অনেক করেছি যে নাম্বার 7-এ ভিডিও করব। আজকে আমরাও তো নাম্বার 7-এ আছি, আবার নাম্বার 7 লিন্টুতে। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, গুড টু সি ইউ। ছোট বেবিটা কই? ও তো আমাকে দেখে একেবারে মানে ও মাই গড, হ্যালো। সে আমাকে দেখে এমন ভাবে দূর আসছে, মনে হয় যেন আমার 100 বছরের চেনা। কেমন আছো বেবি? হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? রিদ্দিমা। একটু একটু শাই হয়ে গেছে। একটা মজার কথা বলি, এই ভাইয়েরা নাম্বার 7 এসছে, কারণ আমি আগে নাম্বার 7-এ ক্যাম্প করেছিলাম, আর আজকে কিন্তু আমিও নাম্বার 7, কিন্তু আমারটা হলো নাম্বার 7 লিন্টু, আর হলো নাম্বার 7 ক্যাম্প গ্রাউন্ড। সো কাজেই আমরা একটু রেস্ট নিয়ে তারপর মুরগি প্রসেস করা শুরু করে দিয়েছি। এগুলো আমরা ম্যারিনেট করব, তারপর আমরা হাঁটতে যাব লেকের পারে। ইন দ্য মিন টাইম মুরগি রেডি হয়ে যাবে আমাদের গ্রিল করার জন্য। এভাবে কেটে নিলে ম্যারিনেট সুবিধা হয়, মশলা ভিতরে ঢুকে যায় এবং সমানভাবে রান্না হয়। নাহলে অনেক সময় চিকেন ওই ভিতরের অংশটা দেখা যায় যে পিঙ্কিশ রয়ে যায়, আর চিকেন তো কখনোই পিঙ্কিশ খাওয়া যায় না। আমরা মুরগির মাংসের সাথে টক দই, লেবুর রস আর 2 ধরনের গুঁড়ো মশলা দিয়ে মাখাবো, এটাকে ম্যারিনেট করব। এই তন্দুর মশলা ইউজ করছি আমরা এখানে, সব মশলা এবং সাথে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা হওয়ার সুবিধা হলো, আর একটু তেল লাগবে মনে হয়, গুঁড়ো মশলার সুবিধা হলো যে আপনার বিভিন্ন মশলা ক্যারি করতে হচ্ছে না, এটা আপনি বাটি কনভিনিয়েন্ট। বাসায় যদি আমরা গুঁড়ো মশলা ইউজ করি না, সব কিছু নিজেদের স্ক্র্যাচ থেকে বানাই আমরা, কেনা মশলা খুব একটা ইউজ করি না, কিন্তু এখানে এটা কনভিনিয়েন্ট। এখানে এভাবে ঘন্টা 2 মাখিয়ে রাখলেই হবে। গ্রিল করবো আমরা ইনশাল্লাহ, খুবই সুন্দর হবে। হারিকেন তেল ভরে নিচ্ছি, যদিও এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু প্রিপারেশন নিয়ে রাখছি যেন সন্ধ্যার সময় দৌড়দৌড়ি করতে না হয় অন্ধকারে। আর হারিকেন এখানে যে কোনো ক্যাম্পিং এর দোকানে গেলে হারিকেন কিনতে পাওয়া যায়, ওয়ালমার্টেও আপনি হারিকেন পাবেন। আর এই তেল, এর নাম হলো হোয়াইট গ্যাস। তো এটা এই হারিকেন অথবা অন্যান্য গ্যাস স্টোভ এগুলো ইউজ করা যায়। বউয়ের পরিশ্রম দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি। কাজ করতে দেখলেও কিন্তু নিজের পরিশ্রম হয়। এখন আমি নিউ জার্সি বসে ফ্লোরিডার পাকাম খাবো, গাছ পাকাম। নোমান ভাই পাঠিয়েছেন, ভাই থ্যাংক ইউ। সে ফ্লোরিডা থেকে প্যাক করে আমার জন্য পাঠিয়েছেন এই পাকাম। সুবহানাল্লাহ, এই গরমে পাকামের যে কি আরাম, সমস্ত শরীর ঠান্ডা করে দেয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আল্লাহ
আমরা যে যে দেশে থাকি সেই দেশের ওয়েদার এবং সেই দেশের উপযোগী করে ফল সবজি খাবার দেন, যার জন্য আমাদের বাংলাদেশিদের কিন্তু আপেল বেদানা নাশপাতি আঙ্গুর এগুলো খাওয়ার প্রয়োজন নাই। আমরা খাবো আমলকি, আমড়া, পেয়ারা, আম, লিচু, যা হয় আমাদের দেশে সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমের দিনে প্রচণ্ড গরমে আম খেয়ে কাঁঠাল খেয়ে নাক ডেকে ঘুম, তাহলে আর এত গরম লাগে না। আমার বউ কাজ করে আর আমি আম খাই, এর সাথে মজার কি আছে? ডলা দিব পরে। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা খুব দ্রুত কিন্তু নেমে আসে বনে। আর বনে বেড়াতে আসলে অথবা ক্যাম্পিং হাইকিং আসলে কিছু তার অ্যাডভাইস দিচ্ছি। যদি সম্ভব হয় এরকম বুট পরবেন এবং প্যান্ট ভিতরে দিয়ে দিবেন এভাবে। আর তারপর আপনার বাগ স্প্রে, বিভিন্ন ধরনের বাগ স্প্রে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে দিবেন যেন ডিয়ার টিক বা অন্য কোনো পোকা আপনার গায়ে না আসতে পারে। এবং যখনই বাইরে থেকে আসবেন প্রথমত চেষ্টা করবেন এই ধরনের লিফি জায়গা, যেখানে শুকনো পাতা পড়া, সেখান দিয়ে হাঁটবেন এরকম পরিষ্কার জায়গা দিয়ে। এই যে পরিষ্কার জায়গা, এদিক দিয়ে হাঁটবেন, এখানে পোকামাকড় কম। আর এখানে স্নেকস আছে, বিষাক্ত স্নেক আছে, যেটা আমি শুরুতেই বলেছি ভিডিওর। আপনি যদি এই আপনার পরিষ্কার জায়গায় থাকেন, যেখানে আমাদের হাঁটা চলার কথা, যেমন রাস্তার উপরে অথবা এই যে পরিষ্কার জায়গায়, এখান দিয়ে হাঁটলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চারাস হয়ে এই যে ভিতরে ঢুকতে চান, যেখানে কোনো পায়ে চলার রাস্তা নাই এবং হাঁটা চলার কোনো কথা না, সেইখানে আপনি গেলে আপনি র্যাটল স্নেকের খপ্পরে পড়তে পারেন। তো কাজেই আপনি যদি একটু কেয়ারফুল থাকেন তাহলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, যেগুলো আপনার সমস্যা হবে না। এখন ডিয়ারটিকে কামড়ালে কি হয়? ডিয়ারটিকে কামড়ালে লাইম ডিজিজ হয়, সেটা তো একটা সবাই জানে। আরও কিছু ব্যাপার আছে। আপনার শুধু লাইম ডিজিজ হলো আপনি অ্যান্টিবায়োটিক খেলেন ভালো হয়ে গেল, সেটা না, আরও কিছু হয়। সেটা হলো যে দেখা গেল একটা পোকার কামড় খেয়ে আপনার ভিতরে সাডেনলি খুব কোনো আগে পরে কোনো হিস্ট্রি নাই, দেখা গেলো আপনার বিভিন্ন খাবারের প্রতি আপনি অ্যালার্জিক হয়ে গেলেন। দেখা গেলো আপনি আর বিফ খেতে পারেন না, অথবা খাসি খেতে পারেন না, শুধু মুরগি খাওয়া যায়। অথবা দেখা গেল আপনি কোনো ফল কাঁচা খেতে পারেন না, সিদ্ধ করে খেতে হবে। কোনো বাদাম খেতে পারবেন না, কোনো ধরনের বাদামই খাওয়া যায় না। এবং সেই অ্যালার্জিক রিয়াকশন যে শুধু আপনার একটু গা ফুলে যাবে, চুলকানি হবে, কাশি হবে, সেটা না, ইট কুড বি ডেডলি। আপনার হাসপাতাল নিয়ে গেলেও হয়তো বাঁচানো যাবে না, এমন সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন হতে পারে শুধুমাত্র এই বাঘের কামড় থেকে। এখন এই পোকার কামড় খেয়ে আপনি যদি ওই খাবারগুলো না খান, তাহলে দেখা গেলো আপনার কিছু হবে না, কিন্তু আপনি তো জানেন না যে আপনার কামড় দিচ্ছে। কারণ এই পোকাগুলো এরকম যে কামড় দিলে টের পাওয়া যায় না যে কামড়াচ্ছে। মশা যেমন কামড় দিলে সাথে সাথে একদম চুলকানি হয়, গা জ্বালা করে, কিন্তু এখানে কিছু কিছু পোকা আছে এরা কামড় দিয়ে 2 দিন 3 দিন আপনার গায়ের সাথে লেগে থাকবে, কিন্তু আপনি ফিল করবেন না যে আপনার গায়ে পোকা কামড়েছে। তো কাজে এই ব্যাপারগুলো খুবই কেয়ারফুল থাকতে হবে। আর তাহলে প্রশ্ন ওঠে, এত বিপদ মাথায় নিয়ে কেন ক্যাম্পিং আসি, কেন বনে আসি? নেচারকে এনজয় করতে। আর আগেই বলেছি, আপনি যদি সাবধানে চলেন, আপনি যদি এই কেয়ারফুল থাকেন, পরিষ্কার রাস্তায় চলাফেরা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আমরা যাবো, লেক পাড়ে হাঁটতে যাব। আমাদের মুরগি মাখানো শেষ, আমার আম খাওয়া শেষ। তারপর এখন বিকেল হয়ে এসছে, টেম্পারেচার একটু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এতক্ষণ যে প্রচণ্ড গরম ছিল সেটা কমেছে। আর আমরা সন্ধ্যা হওয়ার আগেই হাঁটতে বেরোবো। আর এখানে যে শক্ত করে বানানো আছে, এটা হলো স্টর্ম শেল্টার। যদি কোনো বড় ধরনের ঝড় তুফান হয়, এখানে এসে আপনি আশ্রয় নিতে পারেন। সামনে বিউটিফুল লেক। ওরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছে, মাছ ধরা যায়। আপনার পারমিট লাগবে, ইয়ারলি পারমিট কিনতে পাওয়া যায়, বছরে একবার ফি দিবেন এবং সারা বছর মাছ ধরতে পারবেন নিউ জার্সির যে কোনো লেকে। আর লেকগুলো সবই বাড়ির ভিতরে হলে এক কথা, কিন্তু আনলে সবই গভর্নমেন্ট ওন, পাবলিক প্রপার্টি।
এই বিকেলে অথবা পড়ন্ত বিকেলে লেকের পাড় ধরে হাঁটতে কী যে সুখ, কী আরাম, খুবই ভালো লাগছে। আর আরও বড় কথা, চারিদিকে কোনো শব্দ নাই, একেবারে নিস্তব্ধ। আর যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, কি বিউটিফুল। কি প্রবলেম হয়েছে? আর এটা হলো আমাদের মেইন ক্যাম্পিংয়ের জায়গা, যেখানে আমরা ওই ক্যাম্পিং মানে কি পিকনিকের জায়গা, যেখানে আমরা লেকের ওপারে পিকনিক করতে আসি সবসময়। কিন্তু এবং আমরা সাঁতার কাটি, এখানে লেকে আমরা সাঁতার কাটি, কিন্তু এবছর এটা বন্ধ করে দিয়েছে, কারণ সুয়েজ প্রবলেম, কিছু এনভায়রনমেন্টাল ইস্যু আছে, লিকেজ হয়েছে, যার জন্য এখানে আর সাঁতার কাটতে দেবে না এবছর। এত বছর ধরে এখানে আসি, কিন্তু তারপরও বোরিং মনে হয় না, মনে হয় না যে কেন এক জায়গায় বারবার আসি। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন আমরা লেকের ওপারে যাব, যেখানে আমরা সবসময় পিকনিক করতে আসি। এখানে আসছি মাছ ধরতে। দেখতে পাচ্ছেন অনেক ক্যাম্প স্পট আছে খালি, কারণ এখানে আমেরিকাতে লেক অথবা পানি একটা বিরাট বড় ব্যাপার, সেটা না থাকলে মানুষ সাধারণত সেখানে যেতে চায় না। তো কাজে এই যে লেক, এটা ছিল এটা বিরাট বড় একটা অ্যাট্রাকশন, এটা না থাকাতে এই সামারে ভরা মৌসুমে এখানে অনেক স্পট খালি। আর অ্যাটসিয়ন লেক, যেখানে আমরা যেতে চেয়েছিলাম এবার, সেখানে আপনার পুকুর, লেক, বিরাট বড় লেক, এবং সেটা খোলা, মানে ব্যবহার করা যাবে। এই জন্যে সেখানে কোনো জায়গা খালি পাই নাই। টেন্ট বলেন অথবা ক্যাবিন বলেন, সব সোল্ড আউট, কিছুই অ্যাভেলেবল ছিল না। আমরা যেখানে পিকনিক করতে যাই সেখানে যাচ্ছি, সেটা হলো আমাদের যে ক্যাম্প সাইট আছে সেইখান থেকে লেকের ওপারে। এই লেকটা গত প্রায় 5 বছর ধরেই বন্ধ, মাঝখানে গত বছর খুলেছিল মাত্র 1 সিজনের জন্য, এবং তখন আমি ছিলাম আবার বাংলাদেশে। তো কাজেই আমার এই লেকে সাঁতার কাটা হয় না 5 বছর। অনেক পছন্দের একটা জায়গা, অনেক প্রিয় জায়গা। যাই হোক, এখানে কাজ চলছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরারি বাথরুম, যারা লেবার কাজ করে এখানে, যারা তাদের জন্য। এই তো আমরা যখন পিকনিক আসি লেক পারে, এই জায়গাগুলোতে পিকনিক করতে আসি আমরা। লেক থেকে গোসল করে এসে, এটা শাওয়ারের জায়গা, আপনি এখান থেকে গা ধুয়ে নিতে পারেন। ওয়াও, এখানেও আমার প্রিয় তুত ফল হয়ে আছে গাছে। আমাদের সে রেশম পোকারা যেটা, যে যার পাতা খায়, উফ কি মজা। এটা টক টক, এটা টকটক বলে, এটা টকটক মিষ্টি। কি আমরা একে একলা একলা খাও? না, খুবই মজা, হালকা টক মিষ্টি,
তার দয়া হয়েছিল একটা দিয়েছে খেতে। এখানে আবাইত্তার মতো হইতেছে। স্বাধীন আমাদের সাথে জয়েন করেছে, আর রাতে আমাদের সাথে থাকবে। কালো আমাদের সাথে থাকবে সারাদিন। বিজয় যদি সময় করতে পারে আসবে এক সময়। স্বাধীন তার কোষা নৌকা নিয়ে আসছে। কোষা নৌকা। Check out this picture, unedited. Action part. স্বাধীন এসছে, কাজে ফান তো হবেই। স্বাধীন মানে তো এক্সাইটমেন্ট, হইচই। Sometimes too much. Sometimes too much. He is correct. ছোট্ট ডিঙি নৌকা। কি সুন্দর একটা সানসেট। এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই এই ডেঞ্জারাস সব পোকামাকড় এগুলির ভয় না পেয়ে এখানে আসি। সুবহানাল্লাহ, কি সুন্দর। স্বাধীন একটু কায়াকিং করলো, তারপর আমরা কিছু ঘোরাঘুরি করলাম। এখন আমরা যাচ্ছি ফিরে আমাদের ক্যাম্পে। সন্ধ্যা প্রায় হয়। সূর্য এখনো মাথার অনেক উপরে, কিন্তু সন্ধ্যা নেমে যাবে ঝুপ করেই। বনের ভিতর খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, কারণ চারিদিকে উঁচু উঁচু গাছ, সূর্যের আলো পৌঁছতে পারে না। আমাদের ডিনার রান্না শুরু হয়ে গেছে, শুরু করবো আমরা এখন। Alright, what a surprise! Bijoy made it. Bijoy এসছে। Good. So now all four of us can hang out and have fun. Wow, অনেক বছর পর। You want to hear a funny story? What's up? Okay, so I was driving, right? And there's like a lot of wildlife here. The squirrels today seem a little bit risky. You know what I mean? I don't know what that means. Okay, so I was driving over here, and this place is lush, full of wildlife. So there's a bunch of creatures and stuff. The squirrels seem to be taking too many unnecessary risks, right? You know, they're jumping. You saw, right? Saw a little groundhog and stuff on the way here. Like, wow, this is beautiful. I feel like I feel like I'm in Bambi right now, right? I see a little baby fox pup on the side, just sitting there, and I put down the window as if I was like seeing a friend on the street, and I honked by accident. I'm like, oh, it's gonna scare him. And then he like, right before I could kind of turn around and look again, I saw him jump into the woods. And I'm like, oh, thank God. Well, at least he's not gonna get hit by a car. He's gonna be less afraid, or more afraid of cars now, right? Yeah. So then I keep going and stuff, and like 5 seconds later, a squirrel just goes under my tire. Oh my God, you just killed a squirrel? No. You squirrel killer? No. Oh my God, a murderer.
এখন আপনারা দেখে থাকবেন যে চারকোল স্টার্টার, এটা আমি সবসময় ব্যবহার করি। এটার দাম $10 কি $15 যেটাই হোক, ইট ইজ ওয়ার্থ এভরি পেনি। কারণ যারা বারবিকিউ করেন জানেন যে একটা চারকোল জ্বালাতে কত কষ্ট, কত সময় লাগে এই চারকোল জ্বালাতে। এটা থাকলে তেল অথবা গ্যাসোলিন, কেরোসিন কিছুই লাগে না, ধূপ ধূপ করে আগুন জ্বলে ওঠে। খুব দ্রুত চারকোলটা তৈরি হয়ে যায় বারবিকিউ করার জন্যে। এই ধোঁয়া আমাকে মনে করিয়ে দিচ্ছে একেবারে ছোটোবেলার মতো, গ্রামে ধান কাটার পর খেতে যেভাবে আগুন দিয়ে দিত সন্ধ্যাবেলা, ঠিক সেরকম মনে হচ্ছে। এই যে এইটা খোলা ছিল, এটা কিভাবে লক করে স্বাধীন? 2 হাতে লাগবে। মায়াপুতে এখন স্কুটারে চড়ে। মনে হচ্ছে ছোট 3 বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন এই লাঠি, এটা রাতে বিশেষ করে অনেক বেশি দরকার। আপনি যদি বাথরুম টাথরুমে যেতে যান, আপনার যদি বের হতে হয় রাতে, হাতে একটা লাঠি রাখা দরকার। কারণ সাপ প্রচুর ভয় পাই, কিন্তু এখানে সাপ আছে এবং অন্যান্য বন্য প্রাণীও আছে। সো একটা লাঠি অনেক হেল্পফুল। বাংলাদেশে আমরা যারা গ্রিল করি, আমি যেহেতু গতবার প্রায় 1 বছর থাকলাম, অনেক কিছু আমার দেখার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে আমি যেটা দেখেছি, ইভেন প্রফেশনাল শেফ যারা বড় রেস্টুরেন্টে কাজ করে, অথবা বিশেষ করে আমি যেটা দেখেছি জাহাজে যে শেফ আছে, তারা দেখলাম এই যে চারকোলটা সাদা হয়ে গেছে, এখন কিন্তু এটা রেডি হয়েছে। আপনার যখন চারকোলটা দাও দাও করে আগুন জ্বলে, তখন কিন্তু রান্না করার কোনো নিয়ম নাই, কারণ তখন পুড়ে যাবে কিন্তু রান্না হবে না। আর এখন হলো সত্যিকারের হিট তৈরি হয়েছে। আমরা এখন পরিষ্কার করবো এটা গ্রিলটাকে, কারণ পুড়ে গেলে এর আগে কেউ কিছু রান্না করে থাকলেও সেটা কিছু আসে যায় না, ছাই হয়ে যাবে সব। আমরা সেটা পুড়ে পরিষ্কার করে তারপর এখানে রান্না করব। এখানে আগুন দেখা যাচ্ছে না, শুধু ছাই দেখা যাচ্ছে, কিন্তু এখনই এটা সবচেয়ে বেশি হিট তৈরি করছে এবং এই লোহাটা একেবারে গনগনে গরম হয়ে যাবে। তখন আমরা এই গ্রিলটাকে পরিষ্কার করব। আর দেখতে পাচ্ছেন আমরা একদম নিচে নামিয়ে দিয়েছি, একেবারে নিচে নামিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাংস রান্না করা যাবে না। এখন আমি শুধু গ্রিলটাকে গরম করছি এবং পুরা দিচ্ছি, তারপর আমি এটা উপরে তুলে ফেলবো মাংস দেওয়ার আগেই। এটা হলো একটা লোহার ব্রাশ। এটা লোহার ব্রাশ দিয়ে ঘষা দিলে কিছুই থাকবে না, কোনো ময়লা থাকবে না। আর এটা তারপরে আরেকবার ডলা দেওয়ার জন্যে, এটা আরেকটা মেটাল দিয়ে ঘষাঘষি করার জন্যে। সো এটা একেবারে ক্লিন করে ফেলবে এই গ্রিল। Well, you can help me clean it. স্বাধীন তার মায়ের সাথে একটু ফান করে চলে এসছে আমাকে হেল্প করতে। বিজয় কে মালা? ও, বিজয় গেছে এখন রাইড করতে। হ্যাঁ, যেটা আগে বলেছিলাম যে আমরা উঁচু করে দিব, কারণ বেশি হিট দিলে পুড়ে যাবে কিন্তু রান্না হবে না। হ্যাঁ, স্বাধীন আমাকে হেল্প করবে। আর দেখতে পাচ্ছেন যে চারকোল একদম সাদা, তার মানে এখন এটা সবচেয়ে বেশি গরম। There's this little kid who keeps asking me when I longboard in my neighborhood. Yeah. He goes, is that electric? I'm like, for the nth time. Yeah, it is electric. Not the longboard, but So you have chicken. আজকে রাতে আমাদের জন্য হলো চিকেন আর কর্ন। অলরাইট, আমাদের চিকেন রান্না শুরু হয়ে গেল। you know this electric thing. এতক্ষণ স্বাধীন বিজয় আমার বউ চালিয়েছে, এখন আমি নিয়ে এসেছি এই লেক পারে।
কি সুন্দর এক সূর্যাস্ত, সুবহানাল্লাহ, সো বিউটিফুল। আল্লাহর পৃথিবী এত সুন্দর, এবং আল্লাহ আমাদের কোরআনে বলেছেন বারবার, বেশ কয়েকবার বলেছেন, তোমরা ট্রাভেল করো, তোমরা দেখো, তোমরা শেখো যে আমরা কত জাতি ধ্বংস করে দিয়েছি কারণ আমার অবাধ্য হয়েছে, এবং আর অন্য কারণ দেখিয়েছেন। কিন্তু তারপরও আমাদের দেশের কিছু কিছু থাক, খারাপ কোনো শব্দ ইউজ করতে চাই না। হ্যাঁ, আপনি টাকাটা গরিবদের দিতে পারতেন, কেন টাকা নষ্ট করেন? ট্রাভেল করাটাও একটা ইবাদত, কাজেই। আর তাছাড়া ধনী গরিব এটা আল্লাহর ইচ্ছা, এটা মানুষের পরীক্ষা, মানুষের জন্য এটা একটা পরীক্ষা আল্লাহ থেকে, যে আল্লাহ মানুষ অভাবে থেকেও আল্লাহকে মনে রাখতে পারে কি না। আর কাজেই আপনারা যারা আল্লাহ আপনাদেরকে কম দিয়েছেন, কোরআনে কিন্তু আয়াত আছে যে যাদেরকে আমি দিয়েছি তাদেরকে দেখে হিংসা করো না। তো কাজেই আপনারা হিংসা করবেন না, দোয়া করবেন যেন আপনারাও ইনশাল্লাহ ভালো থাকতে পারেন, এবং আল্লাহর পৃথিবী দেখার সৌভাগ্য হয় আপনাদেরও, যেন এই দোয়া করবেন। বেশ কয়েকবার ট্রাই করার পর আগুন জ্বালাতে পারলাম। এখন এগুলিকে একবার উল্টে দিতে হবে। স্মেল সো গুড। অলরাইট, তো স্বাধীন একটু ব্রেক নিতে গেল, এখন বিজয় টুক ওভার। খুব গুড ফ্লিপ বিজয়। আমরা তৈরি হচ্ছি ডিনারের জন্য। আমি জানি না কত বছর, অনেক বছর হয়ে গেছে যে আমরা চারজন একসাথে কোথাও গিয়েছি কিংবা কিছু করেছি। সবসময় দেখা যায় যে হয় আমি স্বাধীন বিজয় ফ্রি, মালা ফ্রি না, অথবা মালা ফ্রি স্বাধীন বিজয় ফ্রি না, এভাবেই আমাদের প্রায় মালা কত বছর পর আমরা চারজন একসাথে বেরোছি। It's been a very long time. এখন মালা's turn. না, একটাও রেডি হয় না এখনো, মালা বলেছে। আসলে যখন গ্রিলে লেগে থাকে তার মানে এটা এখনো হয়নি। যখন হয়ে যাবে তখন এটা অটোমেটিক চলে আসবে, এটা আটকে থাকবে না, স্টিক করবে না। I know what to do from here. Like this, but put that thing in there. Yeah, of course. No, put this thing underneath. No, this is raw. এখন এই যে ক্যাম্প ফায়ার, এটা তো শুধু আপনার গরমের জন্য দরকার তা না, এখানে এত পোকামাকড়, এত মশা, সেগুলো দূর করার জন্য ক্যাম্প ফায়ার খুবই প্রয়োজন। এই ধোঁয়াতে ওরা সব দূরে চলে যায়। Oh, it's looking good. এখনো হয়নি। Just cool how it like the light reflects off you. Yep. Alright, I wanted everyone to be over here. Now this is gonna come out. পোকামাকড় আমাকে খেয়ে ফেলতেছে। আমাকেও। Too many bugs.
অভ্যাস নাই হ্যাজাক বাতি জ্বালাইয়া। বাংলাদেশে বিয়ে বাড়ির হ্যাজেক বাত্তির কথা কার কার মনে আছে? আমাদের ছোটবেলা হ্যাজেক বাত্তি। বসো এখানে, বসে ইসে নাও, প্লেটে নাও। অনেক বেশি মশা, এত বেশি মশা যে টেবিলে বসে খাওয়ার কোনো উপায় নাই। এই ফায়ার প্লেসের পাশে বসলে এখানে একটু মশা কম। হানি সস, any good? That perfectly complements that. এখন গ্রিলিং এর সিক্রেট হলো যে আপনার মাংস থাকতে হবে একেবারে টেন্ডার, পোড়া যাবে না, আবার আন্ডার কুক হওয়া যাবে না। আবার অনেক সময় অনেকে বেশি কুক করতে যেয়ে ওভার কুক হয়ে যায়, তখন খাওয়া যায় না সেটা। যেমন এটা পারফেক্ট। আমাদের চিকেনের সাথে আছে এই ভেজিটেবল জুকিনি, শুধু সল্ট অ্যান্ড পেপার, একটু তেল দেওয়া হয়েছে, আর কর্ন। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কর্নের হাস্ক অথবা উপরে যে খোলস সেটা খুলি নাই কেন? কারণ তাহলে তো বেজ্জতি হয়ে যাবে কর্নটা। না না, আসলে এটা কারণ হলো এটা থাকলে এটার ভিতরে যে ন্যাচারাল স্টিম আছে সেই স্টিমেই এটা রান্না হচ্ছে। কাজে আমরা এটাকে স্টিম করছি, শুধু সরাসরি চারকোল উপরে দিলে জিনিসটা পুড়ে যাবে, ড্রাই হয়ে যায় এবং সেই স্বাদ থাকে না। তো এভাবে করলে এটা অনেক অনেক সুস্বাদু হবে, একেবারে পারফেক্ট যেরকম হওয়ার কথা আর কি। কর্ন হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তো স্কোয়াশ আর জুকিনি যেটা বলেন সেটা দিয়ে এখন এই মুরগির রানটা খাবো। মজা, জুসি গ্রিলড চিকেন। একটু একটু ঝাল, বেশি ঝাল না, অত্যন্ত সুস্বাদু। আর এই ভেজি একেবারে নরম না, একটু ক্রাঞ্চি ভাব আছে এর মধ্যে, এখনো গ্রিন, কিন্তু খেতে মজা। এতক্ষণ পরিশ্রমের সফল হয়েছে পরিশ্রম। এই যে কর্ন, আমার ছোটোবেলা বাংলাদেশে কিন্তু যে কর্ন পাওয়া যেত সেটা ছিল একেবারে বাত্তি, যেটা যতই পোড়া দেখ, যতই তেঁতুলের সস দেখ, কিন্তু সেটা হতো এত শক্ত কটকটির মতো। ইভেন আমি যখন দার্জিলিং গিয়েছিলাম 2000-এ, তখনও দেখি যে দার্জিলিংয়ে বিক্রি করে এরকম কটকটি ভুট্টা, কিন্তু এখন বাংলাদেশে এরকম যেটা নাকি এখনও একেবারে পেকে যায়নি এই ধরনের ভুট্টা বিক্রি হয়, রাস্তাঘাটে পাওয়া যায়। এবং সেটা আসলে সত্যি আনবিলিভেবল যে পৃথিবী কত বদলে গেছে। Oh wow. কি গরম, এক্সপ্লোডিং, কি মিষ্টি। লবণ কিছু দিতে হয় না, এইভাবে সুস্বাদু। আর এই যে কর্ন সিল্ক দেখতে পাচ্ছেন, এটা হলো কর্ন সিল্ক। এটাকে কেটে কেটে পৃথিবীর বিভিন্ন দেশে, মেবি বাংলাদেশেও, রং মিশিয়ে জাফরান হিসেবে বিক্রি করে। এটাই সে কর্ন সিল্ক। এটাতে কিন্তু চা বানিয়ে খাওয়া যায়, এটা শুকিয়ে আপনি চা বানিয়ে খেতে পারেন বয়েল করে। এটা আবার ধরনীয় আছে।
একেবারে অন্ধকার রাত, বেরোচ্ছি একটু হাঁটতে। দিনে কি প্রচণ্ড গরম ছিল, এখন খুব সুন্দর একটা টেম্পারেচার, খুব এনজয়েবল। তাছাড়া আপনাদেরকে বাথরুম দেখানো হয়নি, বলেছিলাম যে বাথরুম দেখাবো, কাজে যাচ্ছি। একটু হেঁটে যেতে হবে, আর গাড়ি নিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এই ঠান্ডা শীতল রাতে একটু হাঁটতে মন চাইলো একা একা। আপনারা অনেকে বলেন, আঙ্কেল ভূতের গল্প শুনতে চাই। আমি তো কোনো ভূতের গল্প জানি না, আমার অতি প্রাকৃতিক অনেক অভিজ্ঞতা আছে আমার জন্ম থেকেই, কিন্তু সেগুলো তো সব শেয়ার করা যায় না। আমি অনেক শেয়ার করেছি, সেগুলো আমার ভিডিওতে আছে। আপনারা যদি কেউ আগ্রহ থাকেন আমাকে জিজ্ঞেস করলে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা খুঁজে নিতে পারেন। জিন, তারপর বিভিন্ন ধরনের অন্যান্য সব অলৌকিক ঘটনা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, কিন্তু সেগুলো গল্প না, সত্যি ঘটনা। এনিওয়ে, নিঝুম রাতে একা একা হাঁটতে ভালোই লাগছে। বনে ভয় করে না? কিসের ভয়? আমি রাস্তা বাঁচাতে পিছন দিয়ে চলে এসেছি, বনের ভিতর দিয়ে, যেখানে কোনো রাস্তা নাই। এটা রেকমেন্ডেড না, কারণ পোকা টোকা আছে অনেক। যাই হোক, এটা হলো বাথরুম। আপনার বাথরুমে সব ধরনের সুযোগ সুবিধা থাকে। ছেলেদের মেয়েদের আলাদা বাথরুম আছে, ডান দিকে মেয়েদের আর বাম দিকে ছেলেদের। তো এখানে বাথরুম আছে, প্লাস শাওয়ারের জায়গা আছে, এবং আপনার ওয়াশার ড্রায়ার, ওয়াশিং মেশিন যদি লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। মোট কথা বাসার সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, শুধু আপনার একটুখানি আর কি হাঁটা চলাফেরা বেশি করতে হবে, আর নাহলে সুযোগ সুবিধা সবই আছে। এখানে আসলে ছোটো বাচ্চাদের নিয়ে আসলে, বউ বাচ্চাদের নিয়ে আসলে এনজয় করা যায়। আমি স্বাধীন বিজয় যখন ছোটো ছিল ওদেরকে নিয়ে আমি নিয়মিত আসতাম, প্রতি বছর আসতাম, একদম এক সপ্তাহ থাকতাম। রাস্তা হারিয়ে গেলাম নাকি বনের ভিতরে? অন্য কিছু ভয় পাই না, উল্টাপাল্টা রাস্তায় গেলে পোকাটাকে ভয় পাই। যাই হোক, এটা মোটামুটি পরিষ্কারই মনে হচ্ছে, কিন্তু কোন দিক দিয়ে যাবো আই ডোন্ট নো। অলরাইট, থিঙ্ক আই ফাউন্ড মাই, মনে রাস্তা খুঁজে পেয়েছি। আরেকজনের ব্যাকয়ার্ডে চলে এসেছি। আমার রাস্তা খুঁজে পেয়েছি, ভালো অ্যাডভেঞ্চার ছিল। আরেকজনের ক্যাম্পে ঢুকে পড়েছিলাম, বা যাই হোক, খুবই ভদ্রলোক। বললাম যে আমি তো অন্ধকারে দেখি নেই, হারিয়ে গেছি। বলে যে নো প্রবলেম, যাও। পর তার ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে চলে আসছি। আর যাই হোক, আমার রাস্তায় আমি চলে এসেছি। আর বাকি রাত ইনশাল্লাহ, এরপর আর হেঁটে যাব না, এরপরে গাড়ি নিয়ে যাব, কারণ হেঁটে গেলে এই ধরনের অন্ধকারে ঝামেলা হবে। দিনের বেলা হেঁটে যাওয়া যায়, রাতে হেঁটে যাওয়া যাবে না। আর যাই হোক, ভালোই কাটছে। অনেক বছর পর আমরা 4 জন একসাথে, শুধু আমরা 4 জন একসাথে সময় কাটালাম। আমরা ক্যাম্পিং করলাম আজ, আর বিজয়কে
অনেক ধন্যবাদ, কারণ বিজয়ের কোনো কথা ছিল না যে বিজয় আসতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহ হি মেড ইট। স্বাধীন, থ্যাংক ইউ অ্যাগেন আমাদের সাথে থাকার জন্যে, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন আমাদের ফ্যামিলি ক্যাম্পিং। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিজয় চলে যাচ্ছে আর স্বাধীন তাকে সি অফ করতে যাচ্ছে তার ইলেকট্রিক স্কুটার নিয়ে। যাই হোক, আসলে খুব সুন্দর একটা দিন ছিল এবং রাত। This is Norma. It's Norma. Hello, Mister.